স্বাগত ডিবিসি সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে দুই দেশের মধ্যে পাল্টিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলায় গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার সংসদ ভবনে সর্বদলীয় বৈঠকের পর এমন তথ্যই জানানো হয়। রুদ্ধদ্বার বৈঠক শেষে সরকারের যে কোনো পদক্ষেপে বিরোধী দলের সমর্থন আছে বলে জানিয়েছেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সভাপতিত্বে ওই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিজেপির সর্বদলীয় সভাপতি জেপি নাড্ডা, রাজ্যসভার বিরোধী দল নেতা মল্লিকার্জুন খার্গে, তৃণমূল কংগ্রেসের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। বৈঠকে গোয়েন্দা ব্যর্থতার কথা জানায় মোদী সরকার। জম্মু কাশ্মীরে দ্রুত শান্তি ফিরে আসারও প্রত্যাশা জানান এ সময় নেতারা। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাম জেলার বৈশরণে বন্দুকধারীদের হামলায় অন্তত 26 জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। হামলার দায় স্বীকার করে রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামে একটি সংগঠন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো ছাড়াও নিজেদের দাবির পক্ষে আনতে অন্যান্য রাজনৈতিক দল এবং জোটকে ঐক্যবদ্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আদর্শিকভাবে সবসময় ডানপন্থীদের সঙ্গে সম্পর্ক রাখা বিএনপি পাল্লা ভারী করতে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বামদের সাথেও। দলটির এই উদ্যোগকে রাজনীতিতে নতুন মেরুকরণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যকে সামনে রেখে 2023 সালে 13 জুলাই বিএনপি ঘোষণা করে 31 দফা। তার এক বছর পর গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তন হয়। গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার এরই মধ্যে রাষ্ট্র সংস্কারে বিভিন্ন কমিশন গঠন করে মতামত নিচ্ছে দলগুলোর। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন, বিতর্ক ও মতানৈক্য। দীর্ঘদিনের সঙ্গে জামায়াতে ইসলামীর সঙ্গেও বিএনপির দূরত্ব বেড়েছে এ বিষয়ে। অনেকে মনে করছেন বিএনপি চাইছে নতুন সঙ্গী বাড়াতে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা দল, বিশেষ করে বামদের সঙ্গে ইতিপূর্বে পর্দার আড়ালে যোগাযোগ রাখলেও এবার প্রকাশ্যে ধারাবাহিক বৈঠক করে চলেছে দলটির নেতারা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাম জোটের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি নেতারা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, জাতীয় নির্বাচন দরকার। এই প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলই ঐক্যমত্য প্রকাশ করেছে। নির্বাচন যত ডিলে হবে, যত প্রলম্বিত হবে, তত দেশের সমস্যা বাড়বে। সেই জন্যই আমরা এটা চিন্তা করে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছি এবং সেই অংশ হিসাবেই সিপিবি বাসদের সাথে বৈঠক করেছি, তাদের সাথে আলোচনা করেছি, তারাও আমাদের সাথে একমত হয়েছে। আর বাসদের নেতারা বলছেন তারা নির্বাচন নিয়ে আলোচনা করেছেন, জোট নিয়ে ভাবছেন না এখন। নির্বাচনে কোনো জোটের আলোচনা হয়নি এবং এই প্রসঙ্গটা এখানে ওঠেও নাই। এখানে শুধু একটাই প্রসঙ্গ এসেছিল আমাদের, যে নির্বাচনটা করবার আগে কি ধরনের সংস্কারের জন্য এবং কি ধরনের সময়, সংস্কারের নামে সময়ক্ষেপণ যেন না হয়। বিএনপির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, আদর্শিক ভিন্নতা থাকার কারণে তাদের সঙ্গে জোট হয় না, হয় কেবল ইস্যুভিত্তিক আলোচনা। তবে সাধারণভাবে এখনো আমরা মনে করি নির্বাচন ধরুন যদি আজকেই ঘোষণা দেয়, কালকেই আমরা আমাদের বাম গণতান্ত্রিক জোট এবং যারা বিকল্প শক্তি সমাবেশ ঘটাতে চায় নীতিনিষ্ঠ অবস্থান থেকে, তাদেরকে নিয়েই আমরা সকল আসনে প্রার্থী দিয়েই নির্বাচনে অংশগ্রহণ করব বলে এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত, এবং এটাই আমাদের মূল কথা। রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, কোনো বাম দলেরই ক্ষমতায় যাওয়ার রোডম্যাপ নেই, ফলে তাদের নেতাকর্মীদের অনেকে আওয়ামী লীগ কিংবা বিএনপিতে যোগ দেন। বাম বা ডান যে দলগুলোকে বলেন যারা সরকার গঠন করতে পারবে না বা সরকার গঠন করার ক্ষেত্রে বড় দলগুলোকে সেভাবে সুবিধা দিতে পারবে না ভোটের হিসাবে, কিন্তু তারা একটা সুবিধা দিতে পারবে, সেটা হলো বাংলাদেশের সুশীল সমাজের ক্ষেত্রে সুবিধা দিতে পারবে, রাজধানীর যে রাজনীতি সেক্ষেত্রে সুবিধা দিতে পারবে, প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেখানে সুবিধা দিতে, অথবা আপনি তো এটুকু বলতে পারেন যে রাজনৈতিক দল ভারীটা অন্তত হলো সার। নিজেদের দাবির পক্ষে দল ভারী করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের অংশ হিসাবে বুধবার গণফোরামের সাথেও বৈঠক করেছে বিএনপি। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
প্রায় শতভাগ শূন্য শুল্ক সুবিধা থাকলেও চীনের বাজারে রপ্তানি বাড়াতে পারছে না বাংলাদেশ। ব্যবসায়ী ও বিশ্লেষকরা মনে করেন এজন্য বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশকে আগে বদলাতে হবে বিনিয়োগ নীতি। গতানুগতিক জ্বালানি ব্যবস্থাপনা, কর কাঠামো আর অস্থিতিশীল মুদ্রা বাজার দিয়ে কোনোভাবেই চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটানো সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্ব জিডিপির প্রায় 17% দখল নিয়ে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন, আর 0.41% জিডিপি নিয়ে বাংলাদেশের অবস্থান 36তম। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নজর দিলে দেখা যায় চীনে বাংলাদেশের আমদানির তুলনায় রপ্তানি খুবই নগণ্য। এই পরিস্থিতিতে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের ডামাডোল থেকে ফায়দা নেয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। তবে শুধু মুখের কথায় এ সম্ভাবনা বাস্তবে রূপ পাবে না মনে করেন ব্যবসায়ীরা। বাংলাদেশের জন্য এখন একটা ভালো সুযোগ তৈরি হয়েছে, যেটাকে যদি বাংলাদেশ যথাযথভাবে এক্সপ্লোর করতে পারে তাহলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বৃহত্তর পর্যায়ে বাস্তবায়ন সম্ভব। দুর্ভাগ্যজনক হলো যে পলিসিতে সুন্দর সুন্দর আইনও করা হয়েছে, কিন্তু বাস্তবায়নের পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে অগ্রগতিগুলো একবারেই ছিল না। ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগকারীদের জন্য এখনো নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। সেই সঙ্গে আছে কর ও নীতি বৈষম্য, আছে ডলারের বিপরীতে টাকার ধারাবাহিক দরপতনের অস্থিরতা, আর এসব জিয়ে রেখে নতুন চীনা বিনিয়োগ আকর্ষণ কঠিন। ভিয়েতনাম বা সিঙ্গাপুর যেভাবে তারা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করেছে, যেটা ফিসকাল ইনসেন্টিভ দিয়ে, আমরা ইন্টেলকে দেখেছি, স্যামসাংকে দেখেছি, একটা দেশের চেহারা চেঞ্জ করে দেয়। সেই ধরনের কোম্পানিকে আমার প্রয়োজন হলে ফিসকাল ইনসেন্টিভ, যেটা ডিসক্রিমিনেটিভ হলেও তাদেরকে দিয়ে ইনভেস্টমেন্টের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে। অনলি দেন তারা আসবে, কারণ কোনো ফরেন কোম্পানি তার নিজের বেনিফিট ছাড়া সে আপনার এখানে ইনভেস্টমেন্টের জন্য আসবে না। বিশ্লেষকরা বলছেন চীনের বাজারে রপ্তানি বাড়াতে চাইলে এদেশে বেইজিংয়ের বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। চীনের বিনিয়োগ যদি বাংলাদেশে আসে, এখানে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগটাও তখন কিন্তু তৈরি হয়। আমাদেরকে ভ্যালু চেইনের ভিতরে ঢুকতে হবে। আমরা যদি চীনের কোনো উৎপাদনের একটা অংশকে যদি আমরা আমাদের দেশে তৈরি করতে পারি, তাহলেই শুধুমাত্র এটা করা সম্ভব। এর বাইরে গিয়ে কিন্তু করা কঠিন হবে। এ অবস্থায় বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে অন্যের দিকে না তাকিয়ে থেকে দেশের বিনিয়োগ বাধাগুলোকে দ্রুত দূর করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নেওয়া হয়েছে একের পর এক মেগা প্রকল্প। অর্থনীতির চালিকা শক্তি এই বন্দরে 2024-25 অর্থ বছরের প্রথম 9 মাসে রাজস্ব এসেছে 3,745 কোটি টাকা। একই বছরে 9 মাসে কার্গো হ্যান্ডলিং হয়েছে 9,71,00,000 TSU, যা অর্থ বছরের তুলনায় 5.96% বেশি। কর্ণফুলী নদীর মোহনায় 1886 সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বন্দর। প্রতিষ্ঠার 138 বছরে দেশের অর্থনীতির প্রধান নিয়ন্ত্রক হয়ে উঠেছে বন্দরটি। হ্যান্ডলিং হচ্ছে দেশের আমদানি রপ্তানির 92% বেশি পণ্য এবং 98% কন্টেইনারজাত পণ্য। 2024-25 অর্থ বছরের প্রথম 9 মাসে কন্টেইনার হ্যান্ডলিং আগের অর্থ বছরে একই সময়ের তুলনায় 5.01% বেড়েছে। একই সময়ে 9 মাসে জাহাজ হ্যান্ডলিং হয়েছে 3,058টি। বিশ্ব অর্থনীতির প্রতিকূল অবস্থা সত্ত্বেও বন্দর দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। কারণ এখনই আমরা 3.5 মিলিয়ন আমরা টিইউস হ্যান্ডেল করছি। এটা কিন্তু আগামী 5 বছরের মধ্যে এটা 5 মিলিয়ন টিইউসে যাবে। তো বিগত 9 মাসে আমাদের প্রবৃদ্ধি হয়েছে 5.5%, বোথ কার্গো এবং কন্টেইনার মিলিয়ে। বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন জেটি ও ইয়ার্ড নির্মাণের পাশাপাশি বে টার্মিনাল ও মাতারবাড়িতে মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। চুক্তি হয়েছে বিশ্ব ব্যাংক ও জাপানি প্রতিষ্ঠানের সাথে। বন্দরের উন্নয়নে বিদেশিদের অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, শর্ত বিক্রি হচ্ছে না। বে টার্মিনালে যেটা হবে, CCT1 যেটা হবে সেটা করবে হলো সিঙ্গাপুর, আর CCT2 যেটা করবে এটা হলো ডিপি ওয়ার্ল্ড। যখন ফরেন আইটিওদের কাছে দিব তখন কিন্তু কম্পিটিটিভ হবে,
এইটার থেকে আমরা আর্থিকভাবে আরও ম্যাক্সিমাম বেনিফিটেড হব। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল রাখতে বন্দরের সক্ষমতা ভবিষ্যতে আরও বাড়ানো হবে জানায় বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার। এই বন্দর বাংলাদেশের শির উঁচু করেছে বিশ্বভ্রমণে, বাণিজ্যে দিয়েছে গতি, আর স্বপ্নের সঙ্গে সমন্বয় করে এগিয়ে চলছে দুর্বার গতিতে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সাপ্তাহিক ছুটির দিনে খুচরা বাজারে বাড়ছে পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ কমে যাওয়ায় দর বাড়ছে। রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজার থেকে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের দরদাম জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, পাইকারিতে পেঁয়াজের দাম বর্তমানে কত? এছাড়া আজ অন্যান্য নিত্যপণ্যের দরদামের খবরও জানাবেন। স্বর্ণা, পাইকারিতে কিন্তু আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা এই দরেই। এটি মূলত দেশি পেঁয়াজ। আপনি জানেন পাবনায় যে পেঁয়াজটি উৎপাদন হয় সেটির গুণগত মানও কিছুটা ভালো এবং এর দামও বেশি। সেই পেঁয়াজটি কিন্তু 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফরিদপুর সহ এই অঞ্চলে যে পেঁয়াজটি তৈরি হয় বা উৎপাদন হয় সেই পেঁয়াজটি কিন্তু বিক্রি হচ্ছে 48 টাকা কেজি দরে। এটি গত সপ্তাহেই কিন্তু বেড়েছিল। গত সপ্তাহের যে বাড়তি দাম সেই দামটি কিন্তু এখন বাজারে এই সপ্তাহ একই দামে বিক্রি হচ্ছে। সেটি একটি স্বস্তির খবর যে গেল সপ্তাহে হঠাৎ করে আমরা দেখলাম যে কেজিতে প্রায় 8 থেকে 10 টাকা যে দাম বাড়লো সেই দামটি কিন্তু এই সপ্তাহে স্থিতিশীল আছে। অর্থাৎ দাম বৃদ্ধির যে ধারাবাহিকতা সেটি কিন্তু বলা চলে কিছুটা স্থিমিত হয়েছে। অর্থাৎ এই সপ্তাহে নতুন করে দাম বাড়েনি। এছাড়া আলু বিক্রি হচ্ছে 13 থেকে 15 টাকা মানভেদে পাইকারি বাজারে এবং একই সাথে রসুন, যেটি দেশি রসুন 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমদানি করা রসুন যেটি সেটি কিন্তু 190 টাকা কেজি। এছাড়া আদা যেটি আমরা দেখছি আসলে দেশি আদা সরবরাহ আসলে খুবই কম। দেশি আদা সাধারণত বাজারে যে চাহিদা তার খুব সামান্যই পূরণ করতে পারে। মূলত আসলে চীনা আদা, সেই চীনা আদা কিন্তু বিক্রি হচ্ছে 120 থেকে 120 টাকা কেজি দরে এই পাইকারি বাজারে। এছাড়া স্বস্তির খবর যদি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে চালের দাম। চালের দাম আমরা দেখলাম যে গেল কয়েক সপ্তাহ ধরেই দফায় দফায় কিন্তু চালের দাম বেড়েছিল, সেই জায়গাটাতে খানিকটা স্বস্তি এসেছে। আমরা আজকের বাজারের তথ্য যদি বলি সেই ক্ষেত্রে কিন্তু মিনিকেট মানভেদে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 72 থেকে 78 টাকা এই দরে। বিক্রেতারা যেমনটা আমাকে জানিয়েছেন গেল 4-5 দিনে কিন্তু এই চালটির দাম অন্তত কেজিতে 8 থেকে 10 টাকা কিন্তু কমেছে। এছাড়া একই সাথে আরেকটি চালের দাম কমেছে, সেটি হচ্ছে বিআর 28 চাল। এই চালটি কিন্তু এখন পাইকারি বাজারে 55 থেকে 58 এই দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেমনটা বলেছেন প্রতি কেজিতে প্রায় 3 টাকার মতো এই চালটির দামও কিন্তু কমেছে। এছাড়া বেড়েছে আসলে নাজিরশাল চালের দাম। বিক্রেতারা যেমনটা বলছেন যে নাজিরশাল চালটি সাধারণত প্রতিবেশী দেশগুলো থেকে বেশি আমদানি হয়, বিশেষ করে ভারত থেকে আমদানি হয়। সেই কারণে আমদানি কমে যাওয়ার ফলে এই চালের কিছুটা সংকট হয়েছে এবং সে কারণে এই চালের দামটি আগের মতোই চড়া এবং ক্ষেত্র বিশেষে কেজিতে 2 থেকে 3 টাকা কোনো ক্ষেত্রে আসলে এই নাজিরশাল চালের দাম বেড়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের খবর। স্বর্ণা, যুক্ত ছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। 7 কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এর অনুমোদন দেয়া হয়। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় 7 কলেজের অধিভুক্তি বাতিলের প্রস্তাব অনুমোদন হয়। সিন্ডিকেট সভায়ও তা বহাল রাখা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে 7 কলেজের ভর্তি কার্যক্রম চলবে না। তবে আগের ভর্তি হওয়া সব শিক্ষার্থীর পরীক্ষা আয়োজনে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 2017 সালে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি কাজী নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমির কলেজ এবং বাংলা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। সরকারি ও বেসরকারি নানা উদ্যোগ ও কর্মসূচি নেওয়া হলেও দেশে ম্যালেরিয়া পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। গত 4 বছরে ম্যালেরিয়া রোগী বেড়েছেন 4 গুণ পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য মতে বিগত 1 দশকে শুধু ম্যালেরিয়া রোগে মৃত্যু হয়েছে 2,500 মানুষের। বিশেষজ্ঞরা বলছেন ম্যালেরিয়ার বাহক কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
ম্যালেরিয়া মশাবাহিত রোগ। অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে হয় ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ঝুঁকি রয়েছে এমন ১৩টি জেলার মধ্যে দেশের পার্বত্য ৩ অঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ২ জেলা বান্দরবন ও রাঙামাটিতে ৯২% সংক্রমণ ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও অ্যাডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য মতে গত এক দশকে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছে ৮ লাখের বেশি মানুষ। ২০২৪ সালে দেশে ম্যালেরিয়া রোগী ছিল ১৩,০৯৯ জন, মৃত্যু হয়েছে ৬ জনের। কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কর্মসূচির কার্যক্রম, তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের ক্ষেত্রে ঘাটতি থাকায় পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না ম্যালেরিয়া রোগ। পার্বত্য জেলাগুলো আমাদের নজরে আনতে হবে। আমরা যদি বাহক কার্যকরীভাবে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আসলে এই বাহকবাহিত ম্যালেরিয়া রোগ নির্মূল করা যাবে না। আরেকটা পরিবর্তন দরকার, সেটা হলো যে এটা সুপারভিশন মনিটরিং। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচির ফলে ধীরে ধীরে এই রোগের প্রাদুর্ভাব কমছে। প্রায় 85% মানুষ ম্যালেরিয়া ট্রিটমেন্টের অধীনে এটা চলে আসছেন। 2023 সালে বান্দরবন উপজেলার লামা এলাকায় 3 মাস অন্তর 2টা ডোজ আমরা ম্যালেরিয়ার ওষুধ খাওয়াচ্ছি। এই জিনিসগুলো তো আসলে আমাদের এলিমিনেশনের জন্য আলটিমেটলি আমাদের এটা অনেকটু কমে আসতেছে আমাদের প্রোগ্রাম। এছাড়া পার্বত্য এলাকার সীমান্তবর্তী দেশগুলোর সাথে সমন্বিতভাবে প্রতিরোধ কার্যক্রমের পরিকল্পনা রয়েছে সরকারের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। শরীয়তপুরে নিলামে বিক্রি করা হয়েছে মাঝ পদ্মায় থাকা বালুর স্তূপ। অভিযোগ আছে, নিলামের শর্ত ভঙ্গ করে নদীর তলদেশ থেকে বালু বিক্রি করছে ঠিকাদার নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল। অপরিকল্পিত বালু উত্তোলনে নদীর ভাঙনের শঙ্কায় আন্দোলনে রয়েছে বিএনপির আরেক পক্ষ। মাঝপদ্মায় বালুর স্তূপ বিক্রি নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছে শরীয়তপুরের নড়িয়ার বিএনপির দুই পক্ষ। গেল ৬ এপ্রিল নিলামে বালু কেনেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি। এরপর অভিযোগ ওঠে, নদীর তলদেশ থেকে প্রায় 50টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে একাধিক চক্র, অথচ নিলামের শর্ত অনুযায়ী নদীর তলদেশ থেকে বালু তোলার অনুমতি নেই। এ ঘটনার জেরে বিএনপির আরেক নেতা মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আন্দোলন করছেন অনেকে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই বিএনপি নেতা। আজকে যাতে বালু কাটা যাতে বন্ধ না করে দেই, আমরা আন্দোলন না করি, এই আন্দোলন না করার স্বার্থেই কুচক্রী মহল এটাকে বাধার সৃষ্টি করছে এবং প্রশাসনকে হাতে নিয়ে শর্ত মানা হচ্ছে। যদি ড্রেজার যারা চালায় তারা যদি শর্তের ব্যত্যয় করে আমরা এটা দেখবো, সাথে সাথে আমাদের কাছে যদি কমপ্লেন আসে আমরা গিয়ে ওটা ড্রেজার যারা চালাচ্ছে তাদেরকে আমরা ওটা বলে ওটা ইয়ে করে দেবো। অপরিকল্পিত বালু উত্তোলনে বাদের ক্ষতির শঙ্কায় সম্প্রতি উপজেলা প্রশাসনকে চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসনও। ড্রেজিং করে যে বালু উত্তোলন করা হয়েছে, যেটা হচ্ছে চরে উপরে আছে, সেই অংশটার অংশ শুধু নিলাম করা হয়েছে। নদীর তলদেশ থেকে কোনো বালু সংগ্রহ করার জন্য কোনো নিলাম করেনি। নদী গর্ভ থেকে বালু বা মাটি উত্তোলনের কোনো অনুমতি দেয়নি। স্পষ্ট বলে দিতে চাই, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অথবা জেলা প্রশাসনের পক্ষ থেকে যেভাবেই হোক তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন আর বিক্ষোভ কর্মসূচিতে উত্তপ্ত নড়িয়া। সামাল দিতে জারি হয় ১৪৪ ধারাও। ঘটনাস্থলে সারি সারি ড্রেজারের উপস্থিতি ও বালু উত্তোলনের বিষয়টিতে নদী ভাঙনের শঙ্কায় স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। নেত্রকোনার আওয়ামী লীগ নেতা এবং কৃষি কর্মকর্তাদের যোগসাজশে ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার সহ কৃষি যন্ত্র বিতরণের নামে হরিলুট হয়েছে ভর্তুকির টাকা। এমন অভিযোগে তদন্তে নেমেছে দুদক। জড়িত থাকায় এরই মধ্যে অনেককেই বরখাস্ত করা হয়েছে। জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষিকে সময়োপযোগী করতে নানা প্রকল্প নিয়েছে কৃষি বিভাগ। 2023-24 অর্থ বছর পর্যন্ত নেত্রকোনার হাওড়াঞ্চলে 70% ও সমতলের 50% ভর্তুকি মূল্যে 918টি কম্বাইন হারভেস্টার, 36টি রাইস ট্রান্সপ্লান্টার, 175টি রিপার, 22টি রিপার ভাইন্ডার সহ শতাধিক সিডার ও পাওয়ার থ্রেশার বিতরণ হয়েছে। 2020 সাল থেকে বিভিন্ন কোম্পানির মধ্যস্থতায় নিম্নমানের মেশিন বিতরণ দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে ভর্তুকির টাকা। এই কাণ্ডে সহযোগিতার অভিযোগ উঠেছে উপজেলা কৃষি অফিসারের নামে।
এ নিয়ে সম্প্রতি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালায় দুদক। সদর উপজেলার রোহা ইউনিয়নে পাওয়া যায় একাধিক কম্বাইন হারভেস্টার। 3-4 দিন ধরে দেখতেছি কার মেশিন এটা কইতারে না। জামতলা আশেপাশে 3 নং ওয়ার্ড 2 নং ওয়ার্ডের মধ্যে আমি কোনো মালিক আইছি মতো শুনি নাই। অনিয়মের অভিযোগে 4 জন কৃষি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এখানে অনিয়ম হয়েছে, একজনের দিয়ে আর একজন সে কম্বাইন মেশিনগুলোকে উত্তোলন করছে এবং তারা কিস্তি আকারে দিচ্ছে। এখানে কিস্তির কোনো সুযোগই নাই। সে সময় ব্যক্তিগুলো আমরা বক্তব্য নিছি, তারা বলছে যে আমরা কিস্তি করে টাকা দিচ্ছি, কিন্তু চুক্তি অনুযায়ী পুরো টাকাটা এখানে পরিশোধের কথা বলা আছে। অভিযোগ করা হচ্ছে দলীয়করণের কারণে প্রকৃত কৃষক ভর্তুকি মূল্যে মেশিন পাননি। 24টা করে মেশিন দিছে। তৎকালীন উপজেলা কৃষি কর্মকর্তা লইয়া সে ব্যাপক পরিমাণে দুর্নীতির অনিয়ম করছে। গ্রামের সচ্ছল ভালো ভালো গৃহস্থ যারা ওরাই আসছিল, পরবর্তীতে গৃহস্থ আসলে দলীয়ভাবে চলে গেছে। অনিয়ম প্রমাণিত হলে বিভাগীয় স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। প্রকল্প থেকে যে সকল যন্ত্রপাতির জন্য আবেদনগুলি চাওয়া হয়, সেই অনুসারে উপজেলা থেকে কৃষক পর্যায়ে সেগুলি অবগত করা হয় যন্ত্রগুলি বিতরণ করার জন্য। কৃষক তখন তার পছন্দসই যে যন্ত্রটি নেবেন, এটা আমরা সিলেক্ট করে দিই না। উনি যন্ত্র যেটি নেবেন তার যে কোম্পানি থেকে নেবেন, এটি কৃষকের অপশন। কৃষি উন্নয়নে নেওয়া সরকারের ভর্তুকির অর্থ লোপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা কৃষকের। ডিভিসি নিউজ ডেস্ক। ছুটির দিনের ভোরে রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল বিউটিফুল বাংলাদেশ রান 2025। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের আয়োজনে এই ম্যারাথন দৌড়ে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ, ছিলেন 10 দেশের রাষ্ট্রদূত। ম্যারাথন দৌড় গড়ে তোলে সুস্থ শরীর আর প্রফুল্ল মন। নগর জীবনের কর্মচঞ্চলতায় ক্লান্ত নাগরিকের জীবনে নতুন প্রাণের জোয়ার আনে ম্যারাথন। জাতীয় সঙ্গীতের সুরে সুরে শুরু হয় এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের এই আয়োজন। নগরবাসীর পাশাপাশি অংশ নেন সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, নেপাল সহ 10 দেশের রাষ্ট্রদূতেরা। I'll do that with more large number of my team and some participants from United Arab Emirates could be. And it will show you all the commonalities and shared values between the Philippines and Bangladesh. God bless Bangladesh. ম্যারাথন শেষ করতে পারায় খুশি অংশগ্রহণকারীরা। বিজয়ীদের কণ্ঠে উঠে আসে এই ধরনের আয়োজনের গুরুত্বের কথা। আমি ছোটতে রানে পার্টিসিপেট করেছি আর আমি উইন হয়েছি। চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি সবসময় সুন্দর হয়। সো থ্যাংক ইউ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সব ধরনের রানারই এসেছিল এখানে, যারা পোডিয়াম হোল্ডার, যারা হচ্ছে প্রফেশনালি রান করে তারাও এসেছিল, এবং যারা অ্যামেচার রানার তারাও এসেছিল। আমি নিজেও বর্তমানে অ্যামেচার রানার, সে তুলনায় আমি প্রথম হতে পারি আমি অত্যন্ত আনন্দিত, এবং আমি মোটামুটি 7.5 কিলোমিটারে 37 মিনিটে আমি প্রথম স্থান অধিকার করেছি। আয়োজকদের প্রত্যাশা দিনে দিনে বাড়বে এই আয়োজনের পরিধি ও অংশগ্রহণকারীদের সংখ্যা। গড়ে উঠবে সুস্থ সবল ও নতুন প্রজন্ম। রানিং এমন একটা জিনিস, এটার সাথে আপনার ফিটনেসটা সম্পৃক্ত থাকবে এবং সেই সাথে আপনার শরীর এবং মন দুটোই ফিট থাকবে, এবং এটা আমাদের জন্য খুব জরুরি। আমরা এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম, যেই সাংবাদিকরা এভিয়েশন এবং ট্যুরিজম নিয়ে কাজ করে তাদের ফোরাম, আমাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এই পরিকল্পনা এবং এই প্রয়াস, আমরা আশা করি এর মাধ্যমে বাংলাদেশে পর্যটন এর ব্র্যান্ডিং হবে। 2 ও 7.5 কিলোমিটার দূরত্বে বিভক্ত এই দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবাইকে ধন্যবাদ। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। এ পর্যায়ে থাকছে আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই জানাবো প্রথম আলোর শিরোনাম। ভারত পাকিস্তান উত্তেজনা, পাল্টাপাল্টি পদক্ষেপ। বলা হচ্ছে বুধবার থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা করে ভারত। এর ফলশ্রুতিতে নয়াদিল্লির পদক্ষেপের জবাবে ভারতের সঙ্গে ভিসা, বাণিজ্য, আকাশসীমা বন্ধ সহ একগুচ্ছ পাল্টা ব্যবস্থা নেয় ইসলামাবাদ। দুই দেশই বন্ধ করেছে অপর দেশের নাগরিকদের ভিসা। এর সাথে হাই কমিশনে নিযুক্ত সামরিক কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণাও করেছে ভারত এবং পাকিস্তান। এরপর দেখে নেব সমকালের প্রধান শিরোনাম। বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা করার আশ্বাস কাতারে। প্রধান উপদেষ্টা এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান বিন জসিম আল থানির বৈঠক নিয়ে এই প্রতিবেদন, এবং সেখানে বলা হয়েছে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একে অপরের ঘনিষ্ঠ সহযোগীকে দায়িত্ব দেবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং চলমান বাংলাদেশের সংস্কার এবং পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরও শক্তিশালী হবে, এমন প্রত্যাশা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। এবার দেখে নেব যুগান্তরের প্রধান শিরোনাম। লুটপাটে আর্থিক খাত ভঙ্গুর।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের অর্থনীতির প্রধান 3টি চ্যালেঞ্জ, যেখানে বলা হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং সেই প্রভাবগুলো নিয়েও বিস্তর আলোচনা করা হয়েছে। এবার দেখে নেব কালবেলার প্রধান শিরোনাম। ধৈর্য ধরে আরও কৌশলে এগোতে চায় বিএনপি। নির্বাচন নিয়ে বিএনপির বর্তমানে যে সকল কৌশল রয়েছে সেগুলোর বিশদ আলোচনা করা হয়েছে। এখানে 31 দফার পাশাপাশি বিশ্লেষকরা বলছেন নির্বাচন কবে হবে সেটি নিয়ে নিশ্চিত না থাকলেও সময়সীমা যেটি দেওয়া হয়েছে সেটিতে খুশি বিএনপি এবং সেজন্যই তারা ধীরে চলো নীতিতে কৌশল অবলম্বন করছেন এবং তার পাশাপাশি তারা ঢাকায় সমাবেশের জন্য তাদের শরিকদেরকে প্রস্তাবনা দিয়েছেন। দেখে নেব বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম এবং তারা বলছে জামাত নিয়ে পাল্টে যাচ্ছে জামাতের কৌশল। যখন জামাতের আমির বলছেন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছি, তখন জামাতের নির্বাচনী কৌশল বলছে অন্যান্য ধর্মাবলম্বীদের দলে ফেরাতে মাঠে তারা কাজ করছেন। তার পাশাপাশি উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়েও চলছে মতবিনিময় সভা। মূল লক্ষ্য ত্রয়োদশ নির্বাচনে যোগ্য প্রার্থী খুঁজে বের করা। দেখে নেব ইত্তেফাকের প্রধান শিরোনাম। শুক্রবারের প্রধান শিরোনামে ইত্তেফাক বলছে বাংলাদেশ পুনর্গঠনের সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের। শিক্ষার্থীদের 3-0 হিসেবে প্রস্তুত করার পরামর্শ অধ্যাপক ইউনূসের। প্রধান উপদেষ্টা এবং কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে এখানেও বিশদ আলোচনা করা হয়েছে এবং তরুণদের দেশের নতুন যে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে 3-0 নীতির মাধ্যমে আরও এগিয়ে নেয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা কাতারে। সেটি নিয়েই বিশদ আলোচনা করা হয়েছে। দেখে নেব কালের কণ্ঠের নির্বাচিত সংবাদ। নির্বাচনের নানা চ্যালেঞ্জ, বহুমুখী চাপ। দ্রুত নির্বাচন এখন জনদাবি এবং আসন্ন নির্বাচন ব্যবস্থায় কতটা পরিবর্তন আসবে সে বিষয়ে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন এখনো অন্ধকারে, এই সব নিয়ে আলোচনা করা হয়েছে। দেখে নেব বণিক বার্তার প্রধান শিরোনাম। 10 বছরে বৈধ পথে বিদেশে গিয়ে অবৈধ হয়ে ফিরেছেন প্রায় 7 লাখ বাংলাদেশি। প্রতিবেদনে বলা হচ্ছে 2022 সালে প্রায় 1 লাখ বাংলাদেশি ফিরে এসেছেন, যার অধিকাংশ এসেছেন সৌদি আরব থেকে। এবং সেখানে বলা হচ্ছে প্রতিবেদনে সঞ্চয় এবং ঋণ, তার পাশাপাশি আত্মীয়দের থেকে ধার দেনা করে দালালদের মাধ্যমে যারা গিয়েছেন বিদেশে, অধিকাংশই অবৈধ হয়ে জেল খেটে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন শূন্য হাতে। দেখে নেব বিজনেস স্ট্যান্ডার্ডের এবারের প্রতিবেদন এবং এখানে বলা হচ্ছে গ্যাস ক্রাইসিস ডিপেন্ডস ফ্যাক্টরিজ ফোর্সড টু কাট প্রোডাকশন, সিক কস্টলি অল্টারনেটিভস। Factory owner says gas crisis has only worsened and nobody knows when it will improve. ঢাকা এবং আশপাশের জেলাগুলোতে গ্যাসের যে সংকট, সেই সংকট নিয়ে আলোচনা করা হয়েছে। দেখে নেব ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম। Most banks ignore Bangladesh Bank order to provide names of willful defaulters. Even after issuing specific policies in this regard, most banks do not comply with it except few steps. ঋণ খেলাপিদের তালিকা প্রকাশে অনীহা নিয়ে এই প্রতিবেদন। এবং সবশেষ দেখে নেব নিউ এজ এর প্রধান শিরোনাম। Political violence becomes deadlier. প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে 16টি জনের মৃত্যু হয়েছে, যেখানে মার্চ মাসে শুধুমাত্র 20টি হত্যার মধ্যে 16টি সংঘটিত হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আর এই ছিল ডিবিসি সংবাদে এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।